তখন খরা বন্যা অনেক কিছুই ছিল। আর তখন একটা মায়ের 5টা 7টা করে ছেলে, এখন একটা দুটো বেকারে ভরা। হ্যাঁ, এই যে 26,000 শিক্ষক কি করছে, দেশের কি আইন কানুন, কিভাবে তারা নিয়োগ হয়েছে, তার কোনো ডিসিশন নেই। হ্যাঁ, আমি যে কৃষক, আমার রেজিস্টার্ড আছে, নরেন্দ্র মোদী আমাকে বছরে 6,000 টাকা দেয়, আমি বলতে পারবো, তার তো একটা ডকুমেন্টস আছে। আমি যে ভারতের নাগরিক, আমার আধার কার্ড রয়েছে। আর সারা ভারতের জনসংখ্যা এখন দাঁড়িয়েছে 142 কোটি, আর চীনের দাঁড়িয়েছে 140 কোটি। তাহলে চীন বড় না ভারত বড়? কিন্তু ভারতের চীন বড় তো, চীন বড়, বিজ্ঞানে বড় চীন, মানে আয়তনে বড়, আয়তনেও বড়। জানা নেই কত বড় আয়তন? ভারত থেকে অনেক বড় আয়তনে বড়। তুমি হয়তো শিক্ষিত ছেলে, আমি রাশিয়াও বড়। হ্যাঁ, আয়তনে বড় রাশিয়া। তাহলে আজ যত উদ্বাস্তু এসে আমাদের এসে ঢুকে পড়ছে ভারতে, আর আধার কার্ড পেয়ে যাচ্ছে, তাহলে কি করতে চায় আমাদের ভারতবর্ষটাকে? দেশের মধ্যেই তো লোক আছে, তারাই করছে তো। মানে দেশে যারা গদ্দার আছে, তারা নিজের অর্থ উপার্জনের জন্য তারাই করছে তো। যে দেশের এমপি টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, সে দেশের জনগণ কি করে? হ্যাঁ, তোকে এত কোটি টাকা দিচ্ছি, তুই ছেড়ে দে। সেও বলে দিল আমরা হেরে গেছি। তার জন্য আমরা মাথা ফাটাফাটি করছি। উড়িষ্যা সাধারণ লোকই তো মারামারি করে মরে, নেতারা মজা আছে। আর ওই যে ভিক্ষে দিচ্ছে দিদি মহিলাদের, আর আমাদেরও ভিক্ষে দিচ্ছে। কৃষকদের ভিক্ষে দিয়ে কি হবে? মানে টাকা দিয়ে কিছু হবে? তাদের ফসলের মূল্য যদি না থাকে, তাদের ঠিকঠাক সিস্টেম যদি না থাকে, কি হবে? যখন দেশে 18 কোটি জনসংখ্যা ছিল, 36 কোটি গাই গরু ছিল, সে গাই গরু গেল কোথা? 8টা না 9টা জিনিস আমাদের ঢুকিয়েছে আমাদের এই ভারতবর্ষটাকে শেষ করবার জন্য। আর 8টা জিনিস ঠিকই, রাসায়নিক সার, পেস্টিসাইড বীজ, হলস্টাইন গরু, ভূতলের জল, যন্ত্র চালিত ট্রাক্টর, সে যে ট্রাক্টরই হোক, হাইব্রিড বীজ বা ফসল, পলিথিন চাদর, কৃত্রিম গোপ্রজনন ব্যবস্থা, আর উন্নতির নিরীক্ষে মোবাইল। এই তো 9টা জিনিস ক্ষতি করার জন্য, আমাদের ধ্বংস করার জন্য। 34 বছর লেগেছে গরুগুলোকে সরাতে, দেশি যে গরু। হ্যাঁ, দেশি গরুগুলোকে, বলদ গরুগুলোকে। এখন একটা অঞ্চলে ঘুরলে একটা জোড়াও খুঁজে পাবে না। তাহলে মানে সেই যে লাঙলে চাষটা হতো, আর পেছনে ফিরতে পারবো না, ধান কাটা গাড়ি এসে গেছে। ধনিক শ্রেণীরা না, এইগুলো আপনার, আমি ঘুরি তো একটু, পুরুলিয়ার দিয়ে এখনো আছে, বলদে চাষ হয়, মানে লাঙল দেয় বাঁকুড়ার দিকটা। আমি একটু এই যে বললো, ওই জন্যই দাঁড়ায় কথা বলছি। আমি ওই যে গোসেবার সঙ্গে যুক্ত আছি। গোসেবা, গোশালার এইসব গোপালন, দেশীয় গোরক্ষার যতটা পারি মানুষকে বোঝাই এই যে কথাগুলো, ওই জন্যই শুনছি আমি। কি যদি নতুন কিছু জানা যায় আমি দেখো। আমাদের বিলাসপুর গ্রামে একটা গোশালা নামাতে পারো কিনা লোককে? আমি গোরক্ষা হিন্দু পরিষদের সঙ্গে অনেক ঘুরেছি। হ্যাঁ, তো আপনার সঙ্গে কথা বলে ঠিকই আছে, আমি মানে বুঝতে পারছি, ওই জন্য জানেন এইগুলো বিষয়গুলো। আপনার কথা শুনে তো বুঝতে পারলাম যে জানেন। ওই সাধারণ লোক অনেক তো ঘুরি, সব পাই না তো, মানে ওই জন্যই জানে বিষয়গুলো। মানে যে দেশের সংস্কৃতি নষ্ট করে দেওয়া হয়েছে, তার সিস্টেমটা থেকে গুজরাট একটা রাজ্য আমাদের। এটা দেশ বললে হবে না, এগুলোকে পৃথিবীব্যাপী করতে হবে। তুমি শুধু দেশ, তুমি কিছু বলবে অন্য দেশে আগিয়ে যাবে। আমরা যদি পলিথিন ব্যবহার করবো না যদি বলি, কথা ঠিকই, কিন্তু অন্য দেশে সেই তার ফায়দা উঠে না। পশ্চিমবঙ্গে 253খানা জুট মিল ছিল, 3 শিফটি করে কাজ হতো, সে আজ কোথায় গেল? কিন্তু কোথায় গেল কথাটা ঠিকই, থাকলে উপকার হতো, জুট মিল, পরিবেশ ঠিক থাকতো। হ্যাঁ, আর চাষের ক্ষেত্রেও ভালো হতো আমরা তখন। কিন্তু এবার পৃথিবীব্যাপী যদি না করে, তোমার তো এখানে ফসলের দাম, যে কোনো জিনিসের দাম বেড়ে যায়। না না, জুট মিলের চাহিদাটা কেন করেছে? জুটের চাহিদাটা কেন কমলো বলুন তো? প্লাস্টিকটা ওর জায়গায় বিয়ে করে দিল না? ওই যে রাজীব গান্ধী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিল, এইগুলো নেতাদের হাতে নেই। নেতারা ওপরের একটা বিশ্বের একটা শক্তি কাজ করছে এখানে। আমরা ভাবছি আমাদের দেশের নেতারা করছে, দেশের নেতারা পুতুল এখানে। সেই বলে না, বিশ্ব সংস্থা WHO আছে, বিভিন্ন যে সংস্থা আছে না,
এর ভেতরেও আবার সংস্থা আছে, হু আছে। একটা বড় ট্রাক্টর, এই ট্রাক্টরই যদি একটা উদাহরণ দিয়ে বলছি, ট্রাক্টরটা যদি বন্ধ করে দিই, তোমার এখানে খরচ বেড়ে যাবে। ট্রাক্টর যদি না থাকে গরু দিয়ে চাষ করতে গেলে খরচটা বেড়ে যাবে। এবার তুমি একটা দেশ যদি খরচ বাড়ায় অন্য দেশের সঙ্গে করতে পারবে। বিশ্বব্যাপী যদি গরু চাষ হয়, গরু দিয়ে চাষ করা হয়, তাহলে ঠিক আছে। দেখো হস্তশিল্প মার খেয়ে গেল। হ্যাঁ আমি ওই আর দেখুন আপনি বুঝতে পারছেন না কেন আমাদের এইটা ষড়যন্ত্রের সঙ্গে করা হয়েছে। আপনার যদি হস্তশিল্প থাকতো নয়, আজকে এত কলকারখানার দরকার হতো না, এত পরিবেশ দূষণ হতো না। কথাটা তো আমি মানছি। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, রাজীব দীক্ষিতজি বলছেন 15 কোটি লোকের কর্মসংস্থান হতে যদি সুতির আমরা যে খাদি ব্যবহার করতে শুরু করে দিই সবাই। কথা মানছি, কিন্তু সেটা বিশ্বব্যাপী করতে হবে। হ্যাঁ বিশ্বব্যাপী করা যায় তো, কিন্তু বিশ্বব্যাপী করাটা কঠিন আছে, কারণ বিশ্বে সেই জায়গায় নেই ভারত যে বিশ্বকে কন্ট্রোল করবে। আমাদের যে সংস্কৃতি বিশ্বব্যাপী হওয়া উচিত, কিন্তু সেটা হবে না, কারণ আমি যদি একা করি, ওটা তুমি আমি তুমি দেশটাকে একটা তুমি নিজেই ভাবো, একটা বাড়ি ভাবো। তুমি তোমার গ্রামের মধ্যে সবাই ট্রাক্টর চাষ করছে, তুমি একা নামালে চাষ করছো, তুমি করো না, কেউ পেছনে পড়ে যাবে তুমি। এও তো তাই। তুমি দেশের ক্ষেত্রে তুমি একটা দেশ যদি করে, দেশটাও পিছনে পড়ে যাবে। এই বড় ট্রাক্টরটা যদি সব পৃথিবীর সব দেশ ট্রাক্টরে চলবে আর তুমি একটা দেশ না হলে চলবে, সেই দেশটাই তো পিছিয়ে পড়ে। যদি বলি রাসায়নিক সার নয়, প্রকৃত সার হচ্ছে গোবর আর গরুর মুত, হবে স্যার? তোমার বিশ্ব যেটা তোমাকে নিয়ে যাবে, তোমাকে সেই দিকে যেতে হবে। না হবে না, তার কারণ এখন পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে না, মাটির অবস্থা খারাপ হয়ে গেছে, সেই জায়গায় আর ঘোরানো এখন অনেক শক্ত ব্যাপার। হবে, সময় লাগবে। তোমার কথাটা আমি মানছি, তুমি আমার কথাটা বুঝতে পারোনি। তোমাকে বিশ্বের সঙ্গে চলতে হবে, তুমি একা চলতে গেলে হবে না। ওইটাই তো বাণিজ্য চুক্তি। ওইগুলো বাণিজ্য চুক্তি আছে একটা যে করতে হবে তোমায়, করতে হবে। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে। এটা কি ভারতের ক্ষমতা আছে? না ওইটাই তো বলছি, ভারতের ক্ষমতা নেই, কিন্তু ভারতের দেওয়ার মতন অনেক কিছু আছে। আমাদের যে দেশের সিস্টেম আছে না, এইটা সারা বিশ্বের পথ দেখানোর মতন সিস্টেম, কিন্তু আজকে বিশ্বে সেই আধিপত্য নেই ভারতের বলে পারছে না। সমস্যাটা এইখানে। একটা গ্রামের মধ্যে ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তি তফাৎ আছে তো। আমরা কথা বলি, আইন যেমন আছে, আইনের ফাঁক আছে। হ্যাঁ হ্যাঁ, ফাঁকটা কিরকম, ফাঁক ফোকর থাকাটা কিরকম? ধরো যখন ধনীদের হাতে 100 বিঘে 200 বিঘে 400 বিঘে জমি চলে গেছে, তাহলে গরিবদের হাতে কিছু নেই। গরিবদের নিয়েই তো সমাজ, গরিবকে উপরে তোলাই তো সমাজ, নাকি ধনীকে শুধু তুলে যাবে, গরিবকে পিছে মারবে, দাসত্বগিরি করাবে, ঝি চাকর খাটাবে, তারা মজুরির দাবি করতে পারবে না? এটা তো সমাজ নয়। যখন একটা ধনীর হাতে সমস্ত বিষয় সম্পত্তিগুলো চলে যাচ্ছে, তখন সরকার বলল জমির সিলিং মারতে হবে। সিলিংয়ে কি বললো, যে ছেঁচ এলাকায় 52, অসেচ এলাকায় 52 বিঘে আর ছেঁচ এলাকায় 35 বিঘে, তারপর বাকি জমি তাদের কেড়ে নেওয়া হবে। ধনীরা শহর ছেড়ে দিয়ে দেশে চলে এলো। বলছে ওই কানাড়া বাড়ির 600 বিঘে জমি, নন্দী বাড়ির 800 বিঘে জমি, আদক বাড়ির 400 বিঘে জমি, তাই যখন সিলিং বেঁধে দিল, খাস জমি হয়ে গেল। এবার খাস কথাটা প্রভাবশালীরাই আগে পাবে। সে তখন করলো কি, বরগাছাস আন্দোলন করছে রে সেন্ট্রাল থেকে, এই শালার কি, তখন রাজ্যে জ্যোতি বোস সরকার, জ্যোতি বোস পূর্ববঙ্গ থেকে এসেছে, বাঙাল সারা ব্যারিস্টার, সে বরগাছাসের আইনটাকে এমনভাবে বেঁধে দিয়ে গেল, জমির সিলিং বেঁধে দিল, দিয়ে দেখা গেল যখন মাঠে সেটেলমেন্ট নামলো, বলছে কালো গরু আদক 100 বিঘে, কোনো কালো গরু আদক নেই। সেই জমিগুলো সে নিজে রেখে দিয়েছে, আর বাকি তার নিজের জমিগুলোকে ভাগ চাষি বসতে দেখেছে। এইবার লেগে যা খেল, সিপিএম সরকার বরগাছাস আন্দোলন বাদ করে দিল। কোথা